বিসমিল্লাহির রহমানির রহিম। ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুফি এস এম মহিউদ্দিন ফারুকী, সম্পাদক ও প্রকাশক ঐশী বাংলা। প্রধান অতিথি এম নাজিরুদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী ও চেয়ারম্যান বিএলডিপি। প্রধান মেহমান 21শে পদকপ্রাপ্ত জনপ্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী। প্রধান বক্তা আমার অতি প্রিয় শামীম রুমি টিটন ভাই। অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রতিযোগিতায় বা আজকের সাহিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করা কবি, সাহিত্যিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ এবং সুধীজন, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিতি ঐশী বাংলা সরকার অনুমোদিত একটা জাতীয় পত্রিকা। আমার জানা মতে 1 বছর আগে এই পত্রিকাটা সরকারের রেজিস্ট্রেশন পেয়েছে, হয়তো কিছু এদিক ওদিক হতে পারে। যখন আজকের পৃথিবী যুদ্ধ বিগ্রহ এবং অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়েছে, যার ধাক্কা আমাদের দেশেও এসে লেগেছে। আমাদের দেশে আজ এই অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে মানুষের মানসিক বিপর্যয়ও শুরু হয়েছে মানুষের অবক্ষয়। আমরা নিজেদের বিবেককেও যেন হারিয়ে ফেলেছি। এই যে আমাদের দিনে দিনে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি, এই অন্ধকারময় মুহূর্ত থেকে আমাদের ফিরে আসার একটা পথ কি? হয়তোবা সাহিত্য সাধনার এই যে অন্ধকার যুগ, অন্ধকার সমাজ, এই অন্ধকার সমাজকে আলো দেখাতে পারে সাহিত্য বা লেখনী। এইগুলি দিয়ে মানুষের মন এবং মনন জগতের একটা পরিবর্তন করা সম্ভব। আমরা আশ্চর্য হয়ে যাই, এ দেশে অনেক অনেক পুরাতন পত্রিকা রয়ে গেছে, যাদের দায়িত্ব ছিল এই যখন আমাদের এই সমাজ অবক্ষয়ের শেষ সময়ে পৌঁছে গেছে, তখন তাদেরকে হাল ধরা, তাদেরকে এই জাতিকে জাগ্রত করার জন্যে কিছুটা পদক্ষেপ নেওয়ার, কিন্তু তারা যেন ঘুমিয়ে আছে। ভাবতে আশ্চর্য লাগে, মাত্র 1 বছরের পত্রিকা ঐশী বাংলা সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা হাতে তুলে নিয়েছে। তারা এই দেশের যুব সমাজকে, এদেশের কৃষক শ্রমিক জনতাকে সাহিত্যের স্পর্শে তাদের হৃদয়ে জ্ঞানের আলো জ্বালায় এই যে আমাদের অবক্ষয়ের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া জাতিকে একটা আলোর পথ দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় কথা যে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন, সাহিত্য পুরস্কার 2টা অনুষ্ঠান করছে। জাতীয় সাহিত্য সম্মেলনের মাধ্যমে আমি মনে করি এদেশের লেখক সমাজকে একত্রিত করার একটা প্ল্যাটফর্ম। ওনাদের কার্যক্রমে দেখা গেছে যে ওনারা এদেশের লেখক সমাজকে একটা প্ল্যাটফর্মে আনতে চেষ্টা করছেন। আর দ্বিতীয়ত, পুরস্কারের মাধ্যমে কি হচ্ছে? পুরস্কার, যে কোনো পুরস্কারই মানুষকে আপ্লুত করে, অনুপ্রাণিত করে। এই গুণী মানুষকে, যদি কোনো গুণীজনকে কোনো জাতি যদি যথাযথ সম্মান না দেয়, তাহলে সে জাতি আর কোনো গুণীজন পায় না। তো এই যে ঐশী বাংলার পদক্ষেপ, 1 বছরের মধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, প্রতিটা পদক্ষেপই আসলে প্রশংসা করার মতো। আমি এ প্রসঙ্গে আমার নিজের জীবনের কথা বলতে চাই।
নিজের জীবনের দুটি কথা না বললেই না, কারণ আপনারা শুনেছেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা। তো লেখক শিল্পীরা এই সমাজের কতটুকু প্রভাব ফেলতে পারে, এটা আমার জীবন যুদ্ধের কথা তো বলতেই হয়, তাই না? আমি মনে করি, আমি সবসময় বলি, বিংশ শতাব্দীর 60-এর দশক হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ জাগরণের শ্রেষ্ঠ সময়। এই 60-এর দশকটা এসেছিল, এই 60-এর দশকে বাংলার কৃষক, শ্রমিক, লেখক, শিল্পী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী সবাই বাঙালি জাতীয়তাবাদের জাগরণে একতাবদ্ধভাবে কাজ করেছিল বলেই 71 সালে আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলাম। আমার মনে পড়ে, আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখনকার একটা স্মৃতি কথা। সেটা হচ্ছে যে তখন আমি গ্রামে থাকতাম, আমি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়তাম। কলেজ বন্ধ, তখন যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু আমি যুদ্ধে যাইনি। তখন সেই সময়ের কথা তো আজকে প্রজন্ম বুঝবে না। তখন আজকের মতন এমন টিভিও ছিল না, এমন আমি জানি যে আমার পাবনা শহরে একটা টেলিভিশন ছিল তখন। সেই সময় পাবনা শহরে একটা টেলিভিশন ছিল, আর গ্রামে কোনো কোনো গ্রামে রেডিও ছিল একটা দুটা, আর সব কিছু মানে এই আজকের মতো চায়ের আড্ডাও ছিল না, কোথায় কিছু ছিল না। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো তখন আমাদের গ্রামে একটা মাত্র রেডিও ছিল। গ্রামের সব লোক প্রতিদিন সন্ধ্যায় ওই একটা আম গাছের নিচে বসে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতাম। সেই বেতার কেন্দ্রে হঠাৎ একদিন আমরা কয়েক বন্ধু, আমরা কলেজে পড়ি 3-4 জন বন্ধু, তারা একটা গান শুনলাম। সেই গানটা হচ্ছে, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। তো সাহিত্য, গান মানুষকে কত অনুপ্রাণিত করতে পারে, কত আপ্লুত করতে পারে, এটা আমি নিজে অনুভব করেছি। তখন আমার মনে হলো আমাকে ওই মাঝি হতে হবে, মানে তীরহারা সাগর পাড়ি দিতে হবে, যে করে হোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এই যে গানটা আমাকে এমনভাবে অনুপ্রাণিত, এমনভাবে পাগল করলো যে আমি ঘরে বসেছিলাম, সেই আমি কিন্তু এই গানের টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। এই যে একজন শিল্পীর মানুষের উপর প্রভাব ফেলার ক্ষমতা, সাহিত্যের মানুষের উপর প্রভাব ফেলার যে ক্ষমতা, সেটা আমরা ওই যে একটু আগেই সাহিত্য সম্পাদক বলেছেন যে আপনারা বলবেন যে আমার ছেলে যেন লেখক হয়। একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তারের পক্ষে সম্ভবই না যে একটা মানুষের একটা লেখনীর মাধ্যমে একটা মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তন করে দিতে পারে। আমি বলবো, মুক্তিযুদ্ধের একটা উপন্যাস আছে, আনিসুল হক লিখেছেন মা উপন্যাস। মা উপন্যাস আপনারা অনেকেই পড়েছেন। মা উপন্যাসটা হচ্ছে ঢাকা শহরের একজন আজাদ নাম করে একটা ধনীর দুলালের কাহিনী। আজাদের মা তার বাবার সঙ্গে সেপারেট ছিল। আজাদের মা আজাদকে নিয়েই তার মানে পৃথক থাকতো, আজাদকে নিয়েই স্বপ্ন দেখতো, আজাদকে নিয়েই সব কিছু ভাবতো। সেই আজাদ যখন সে যুদ্ধেও যায়নি, কিন্তু তার বন্ধুরা যখন চলে আসলো, প্রশিক্ষণ শেষে ঢাকায় আসলো, ঢাকার ক্র্যাক প্লাটুনের সদস্য সব তার বন্ধুরা ছিল। তারা যখন বলল, আজাদ তুই তো বড় লোকের ছেলে, তোর তো প্রশিক্ষণের দরকার নেই, তুই নিজেই তো রাইফেল চালাস, গুলি করতে পারিস, তুই কি আমাদের সঙ্গে আসবি? তো আজাদ তখন তার মায়ের কাছে বলল যে, মা আমি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাই। মা বলল যে তোর মুখের দিকে চেয়েই তো আমি বেশি আছি বাবা, তুই কি বলিস? আজাদ বলল যে তুমি যদি না বলো তাহলে তো আমি আমার বন্ধুদের কাছে ছোট হয়ে যাব। সেই আজাদের মা তখন বলল যে না, তুই তোর বন্ধুদের কাছে ছোট হবি না। তারপরে কি হলো, আজাদ সেই যুদ্ধে অংশগ্রহণ করলো। আগস্টের দিকে একটা অপারেশনে তারা ধরা পড়লো,
এবং আজাদ সহ আজাদ রুমি এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। তো তারপরে যেটা আজাদের মায়ের ঘটনা, সেটা কি, আজাদের মা, আজাদ মারা যাওয়ার আগে তার মাকে কয়েকটা কথা বলছিল, যেমন মা আমার খুব ভাত খেতে ইচ্ছা করছে। আর একটা কথা বলছিল যে মা আমাকে তারা তো নিচে শুতে দেয়, আমাকে কোথায় শুতে দেয় না, আমরা ফ্লোরে থাকি। তো তারপরে আজাদ মারা গেল, কিন্তু আজাদের মায়ের জীবনে কি আসলো যে যতদিন আজাদের মা বেঁচে ছিল ততদিন সে ভাত খায়নি, ততদিন সে কোনো বিছানায় শোয়নি, ফ্লোরে শুয়েছে, এবং এভাবেই আজাদের মা আস্তে আস্তে চলে গেছে। এই যে মুক্তিযুদ্ধের সাহিত্য, এই সাহিত্যটা এটা কিন্তু যে পড়বে তার হৃদয়টাকে একেবারে আলোড়ন সৃষ্টি করে দেবে মানুষের জীবনকে। আমি মনে করি বক্তব্য অনেক বেশি হয়ে গেছে, আর বলতে চাই না। আমি শুধু বলবো ঐশী বাংলা এবার শুরু করছে, আমি খুবই অনুপ্রাণিত। অনেক পত্রিকা যা করেনি ঐশী বাংলা তা করেছে। আমি চাইব আগামী বছর থেকে এটা যেন নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা চলে। আরও একটা চাওয়া আছে, সেটা হচ্ছে যে অনুষ্ঠানটা যেন আর একটু সুন্দর, মানে আমি বলতে চাই যে এই জাতীয় না, মানে কিছুটা মান যাচাইয়ের সুযোগ যেন থাকে। এই মান যাচাইয়ের সুযোগ আমার একটা প্রত্যাশা, মান যাচাইয়ের পরেই যেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।